নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আমি পড়ছি হুমায়ুন আহমেদের লেখা বৃহন্নলা। আজ দ্বিতীয় পর্ব। আমি দ্বিতীয়বার গল্পটা শুরু করলাম। এক জায়গায় মিসির আলি আমাকে থামিয়ে দিয়ে বললেন, কত তারিখ বললেন? 12ই কার্তিক। এই তারিখে ঘটনাটা ঘটল। 12ই কার্তিক তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ, আছে। প্রথমবার যখন আপনাকে গল্পটা বলি তখনও তো 12ই কার্তিক বলেছিলাম বলে আমার মনে হয়। হ্যাঁ, বলেছিলেন। আজও সেই একই তারিখ বললেন কি না তাই দেখতে চেয়েছি। এই তারিখটা বেশ জরুরি। জরুরি কেন? বলছি কেন, তার আগে আপনি বলুন 12 তারিখটা আপনার মনে রইল কেন? এইসব 3 তারিখ তো আমাদের মনে থাকে না। 12 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন, কাজেই সুধাকান্তবাবু 12 তারিখ বলা মাত্র আমার মনে গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো। তাই তো দেখছি। এখন বলুন তারিখটা এত জরুরি কেন? যে বছরে ঘটনাটা ঘটল আমি সেই বছরের পঞ্জিকা দেখেছি। 12 তারিখ হচ্ছে 24শে অক্টোবর। স্কুল ছুটি থাকে, ওই দিন লক্ষ্মী পূজার বন্ধ। কাজেই আপনার সুধাকান্তবাবু আপনাকে একটা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন ওই দিন স্কুল করেছিলেন। হয়তো উনিই তারিখটা ভুল বলেছেন। হ্যাঁ, তা হতে পারে। তবে আমি তার নিজের মুখে ঘটনাটা শুনতে চাই। আবার শুনতে চান? হ্যাঁ। কেন? ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। আমি বিরক্ত হয়ে বললাম, বিশ্বাস করতে না চাইলে করবেন না, আপনাকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা আছে? মিসির আলি বললেন, আপনি কি একটু যাবেন আমার সঙ্গে? কোথায়? ওই জায়গায়। কেন? তাহলে জেনে আসতাম তারিখটা 12 কি না। আপনি কি পাগল নাকি ভাই? মিসির আলি বললেন, ব্যাপারটা খুব জরুরি, আমাকে জানতেই হবে। জানতে হলে আপনি যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি যাবেন না? জি না, আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। এটা আজে বাজে ব্যাপার না। আমার কাছে আজে বাজে, আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। মিসির আলি মুখ কালো করে উঠে গেলেন। আমি মনে মনে বললাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি। লোকটা মনে হয় অ্যাবনর্মাল সাইকোলজি করতে করতে নিজেও ওই পর্যায়ে পৌঁছেছে। এরা দেখি বিপজ্জনক ব্যক্তি। মিসির আলি যে কী পরিমাণ বিপজ্জনক ব্যক্তি তার টের পেলাম দিন 10 পর। আমার ঠিকানায় মিসির আলির এক চিঠি এসে উপস্থিত। ভাই, আপনি কেমন আছেন? আমি সুধাকান্তবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়নি। উনি তার দূর সম্পর্কের এক বোনের বাড়ি চলে গিয়েছেন বলে দেখা হয়নি। শুনলাম তিনি সেখানে পুরো গরমের ছুটিটা কাটাবেন। যাই হোক, তার অনুপস্থিতিতে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। থানায় গিয়ে থানার রেকর্ডপত্র দেখেছি। ওইখানে ঘটনার তারিখ 23শে অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। কাজেই সুধাকান্তবাবু তারিখ বলায় একটু ভুল করেছেন বলে মনে হয়। আমি স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন ওই দিন সুধাকান্তবাবু ঠিকই সারাদিন ক্লাস করেছেন। কাজেই সুধাকান্তবাবু মিথ্যা কথা বলেননি, তারিখে ভুল করেছেন। তারিখে ভুল করা খুব অস্বাভাবিক নয়। ভদ্রলোকের স্মৃতিশক্তি তেমন ভালো না। কারণ আপনার মুখেই শোনা দ্বিতীয়বার যখন তার সঙ্গে আপনার দেখা হয়েছিল তখন তিনি আপনাকে চিনতে পারেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম পোস্টমর্টম করা হয়েছিল কিনা। উনি বললেন পোস্টমর্টমের মতো অবস্থা ছিল না, কুকুর সব ছিঁড়ে খুঁটে খেয়ে ফেলেছে। ছিন্নভিন্ন কিছু অংশ ছড়িয়েছিল, গ্রামের অন্যরা তাই বলল। মেয়েটি কোথাকার তাও জানা যায়নি। আমি এতদিন পর এইসব খোঁজ করছি দেখে তারা প্রথমে একটু অবাক হলেও পরে আমাকে আগ্রহ করে সাহায্য করেছে। কারণ তাদের বলেছি আমার কাজই হচ্ছে রহস্যময় ঘটনা সংগ্রহ করা। গ্রামবাসীদের ধারণা মেয়েটির অশরীরী আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। নানান শব্দ শোনা যায়, মেয়েলি কান্না, দরজা জানলা আপনা আপনি বন্ধ হওয়া, এইসব। আমি ব্যাপারটা পরীক্ষা করার জন্য 2 রাত ওই বাড়ির উঠোনে বসেছিলাম। তেমন কিছু দেখিনি বা শুনিনি।
তবে একবার বাড়ির পেছনে মানুষ দৌড়ে যাওয়ার শব্দ শুনেছি। এটা শেয়াল দৌড়ে যাওয়ার শব্দও হতে পারে। সারা জীবন শহরে মানুষ হয়েছি বলে এই জাতীয় শব্দের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। আপনাকে চিঠিতে সব জানাচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ। ওখান থেকে এসেই প্রবল জ্বরে পড়ে যাই। একবার রক্তবমি হয় বলে ভয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আমি মিডফোর্ড হাসপাতালে, ওয়ার্ড 233, বেড নাম্বার 17। আপনি যদি আসেন তাহলে খুব খুশি হব। সুধাকান্তবাবু প্রসঙ্গে একটা জরুরি আলাপ ছিল। আশা করি আপনি ভালো আছেন। আমি এই চিঠি ফেলে দিলাম। একটা লোককে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছি বলে আফসোস হতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই লোক আমার পেছনে জোঁকের মতো লেগে থাকবে এবং জীবনটা অস্থির করে তুলবে। তাকে হাসপাতালে দেখতে যাওয়ার পেছনেও কোনো যুক্তি খুঁজে পেলাম না। দেখতে যাওয়া মানে তাকে প্রশ্রয় দেওয়া, দূরে দূরে থাকাই ভালো। দেখা হলে বলা যাবে চিঠি পাইনি। বাংলাদেশে চিঠি না পাওয়া এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার না, খুবই স্বাভাবিক। মজার ব্যাপার হচ্ছে হাসপাতালেই নিতান্ত কাকতালীয়ভাবে মিসির আলির সঙ্গে আমার দেখা হয়ে গেল। টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আমার এক কলিগ পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখে ফিরে আসছি, হঠাৎ শুনি পিছন থেকে চিকন গলায় কে যেন আমাকে ডাকছে, হুমায়ুন সাহেব, এই যে হুমায়ুন সাহেব। তাকিয়ে দেখি আমাদের মিসির আলি বিছানার সঙ্গে মিশে আছেন, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, চিচি আওয়াজ হচ্ছে। আমি বললাম, আপনার এ কী অবস্থা? অসুখটা কাহিল করে ফেলেছে। গতকাল পর্যন্ত ধারণা ছিল মারা যাচ্ছি, আজ একটু ভালো। ভালোর বুঝি এই নমুনা? রক্ত পড়াটা বন্ধ হয়েছে, তবে ব্যথা সারেনি। ভাই বসুন, আপনি আমাকে দেখতে এসেছেন, বড়ই আনন্দ হচ্ছে। আসছেন না দেখে ভেবেছিলাম হয়তো চিঠি পাননি। আমি খানিকটা লজ্জিত বোধ করলাম। একবার ইচ্ছে হলো সত্যি কথাটা বলি যে তাকে দেখতে আসিনি, ভাগ্যচক্রে দেখা হয়ে গেল। পরক্ষণেই মনে হলো সব সত্যি কথা বলতে নেই। হুমায়ুন সাহেব। জি। বসুন ভাই, একটু বসুন। আমি বসলাম। মিসির আলি বললেন, আপনাকে দেখে ভালো লাগছে। একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? 11 নম্বরে বেডটার দিকে তাকিয়ে দেখুন, আলসারের পেশেন্ট, কিছু খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয় সবটাই রেখে দেয়। তখন কি হয় জানেন? তার ছোট ভাই সেটা খায়, খুব তৃপ্তি করে খায়। দিনরাত বড় ভাইয়ের কাছে সেজে বসে আছে, ওই খাবারের আশাতেই বসে আছে। আজ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের শরীর বোধহয় একটু ভালো হয়েছে, সে তার খাবার সব খেয়ে ফেলেছে। ছোট ভাইটা অভুক্ত অবস্থায় সারাদিন বসে আছে। অসম্ভব কষ্ট হয়েছে আমার, বুঝলেন? চোখে পানি এসে গিয়েছিল। আমাদের দেশের মানুষগুলো এত গরিব কেন বলুন তো ভাই? আমি মিসির আলির প্রশ্নের জবাব দিতে পারলাম না। 11 নম্বর বেডের দিকে তাকালাম। 16-17 বছরের একজন যুবক অসুস্থ ভাইয়ের পাশে বসে আছে। আমি বললাম, ছেলেটি কি এখনও না খেয়ে আছে? হ্যাঁ, আমি নার্সের হাতে তার জন্য 50টা টাকা পাঠিয়েছিলাম, সে রাখেনি। বড়ই কষ্ট হচ্ছে হুমায়ুন সাহেব। আমি মিসির আলির হাত ধরলাম। এই প্রথম বুঝলাম এই মানুষটি আমাদের আর 10টা মানুষের মতো নয়। এই রোগা আত পাগলা মানুষটির হৃদয়ে সমুদ্রের ভালোবাসা সঞ্চিত আছে। এদের স্পর্শ করলেও পুণ্য হয়। হুমায়ুন সাহেব। জি। এই খাতাটা আপনি মনে করে সঙ্গে করে নিয়ে যাবেন। কি খাতা? সুধাকান্তবাবুর বিষয়ে এই খাতায় অনেক কিছু লিখে রেখেছি, বাসায় নিয়ে মন দিয়ে পড়বেন। শরীরের এই অবস্থাতেও আপনি সুধাকান্তবাবুকে ভুলতে পারেননি? হাসপাতালে শুয়ে শুয়ে এইটা নিয়েই শুধু ভাবতাম। কিছু করার ছিল না তো, অনেক নতুন নতুন পয়েন্ট ভেবে বের করেছি, সব লিখে ফেলেছি। ভালো করেছেন, এখন বিশ্রাম করুন। আমি খাতা নিয়ে যাচ্ছি, কাল আবার আসব। মিসির আলি নিচু গলায় বললেন, একবার কি চেষ্টা করে দেখবেন ওই ছেলেটাকে বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায় কি না? আমি দেখব, আপনি এই নিয়ে ব্যস্ত হবেন না। আমি ব্যস্ত হচ্ছি না। চলে আসার আগে আগে মিসির আলি বললেন, আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন, আমি খুবই আনন্দিত।
আমি আবার লজ্জা পেলাম। ব্যক্তিগত কাজ অনেক জমেছিল। মিসির আলির খাতা নিয়ে বসা হলো না। আমি তেমন উৎসাহ বোধ করছিলাম না। সামান্য গল্প নিয়ে এতটা বাড়াবাড়ি আমি কোনো অর্থ দেখি না। আমি লক্ষ্য করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেশিরভাগ মানুষ সম্পূর্ণ অবহেলা করে, মাতামাতি করে তুচ্ছ বিষয় নিয়ে। মিসির আলিও নিশ্চয়ই এই গোত্রের। পরিবার পরিজনহীন মানুষদের মধ্যে এর অবশ্যই প্রয়োজন আছে, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, জীবন পার করে দেওয়া। এক রাতে শোবার আগে খাতা নিয়ে বসলাম। পাতা উল্টে আমার আক্কেল গুরুম। 136 পৃষ্ঠার ঠাসমুনো লেখা। সুধাকান্ত বাবু এবং তার গল্প নিয়ে যে এত কিছু লেখা যায় কে জানত। পরিষ্কার গোটা গোটা লেখা, পড়তে খুব আরাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমাকে নিয়ে তিনি 8 পৃষ্ঠা লিখেছেন। এই অংশটি প্রথম পড়লাম। শুরুটা এরকম: নাম হুমায়ুন আহমেদ, বিবাহিত, 3 কন্যার জনক, পেশা অধ্যাপনা, বদমেজাজি, অহংকারী, অধ্যাপকদের যেটা বড় ত্রুটি, অন্যদের বুদ্ধিমত্তা খাটো করে দেখা। ভদ্রলোকের তা আছে। এই ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো। তিনি গল্পটি 2 বার আমাকে বলেছেন। 2 বারই এমনভাবে বলেছেন যে একটি শব্দ এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুধাকান্তবাবুর প্রতি গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কী? সুধাকান্তবাবু এই ভদ্রলোককে ক্ষুধার্ত অবস্থায় চমৎকার কিছু রান্না করে খাইয়েছিলেন। এইটাই কি একমাত্র কারণ? আমার মনে হয় সুধাকান্তবাবুর চেহারা, কথাবার্তাতেও ভদ্রলোকের ওপর খানিকটা প্রভাব ফেলেছে। সুধাকান্তবাবু অতি অল্প সময়ে এই বুদ্ধিমান মানুষটাকে প্রভাবিত করেছেন। কাজেই ধরে নেওয়া যায় মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সুধাকান্তবাবুর আছে। আমরা তাহলে কি ধরতে পারি না সুধাকান্তবাবু তার আশেপাশের মানুষদের প্রভাবিত করেছেন? সুধাকান্তবাবুকে নিয়ে 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিরোনাম পূর্ব পরিচয়। এই অংশে সুধাকান্তবাবুর পরিবারের যাবতীয় বিবরণ আছে। বাবার নাম, দাদার নাম, মার নাম, তারা কে কেমন ছিলেন, কি করতেন, কে কিভাবে মারা গেলেন, দেশ ত্যাগ করলেন কবে, কেন করলেন। এত তথ্য ভদ্রলোক কিভাবে জোগাড় করলেন, কেনই বা করলেন কে জানে। দ্বিতীয় অধ্যায়টির নাম সুধাকান্তবাবু ও তার বাগদত্তা। এই অধ্যায়টি বেশ ছোট। পড়ে মনে হলো মিসির আলি তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেননি। তৃতীয় অধ্যায় সুধাকান্তবাবুর চরিত্র ও মানসিকতা নিয়ে। শুরুটা এমন: ভদ্রলোক নিজেকে সাধু শ্রেণীতে ফেলেছেন। শুরুতেই তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসীর জীবনযাত্রায় তার আগ্রহ আছে। শ্মশানে শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজনও তাকে সাধু বাবা বলে। নিজের সাধু চরিত্রটির প্রতি লোকটির দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ কি? প্রকৃত সাধু শ্রেণীর লোক শুরুতেই অন্যকে বলে না আমি সাধু। ইনি তা বলছেন। কাজেই ধরে নেওয়া যাক ইনি আমাদের মতোই দোষ গুণ সম্পন্ন সাধারণ একজন মানুষ। তিনি নিঃসঙ্গ জীবন ঠিক পছন্দ করেন বলেও মনে হলো না। অনেক রাত্রে বাড়ি ফেরেন, যাতে একা একা খুব অল্প সময় তাকে কাটাতে হয়। একজন সাধক শ্রেণীর মানুষের চরিত্রের সঙ্গেও ব্যাপারটা মিল খায় না। মিসির আলির খাতা শেষ করতে করতে রাত 2টো বেজে গেল। পরিশিষ্ট অংশে ভদ্রলোক 6টি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন রহস্য উদ্ধারের জন্য এই প্রশ্নগুলির জবাব জানা অত্যন্ত প্রয়োজন। এই 6টি প্রশ্ন পড়ে আমার মাথা ঘুরতে লাগলো। এ কী কাণ্ড! মিসির আলি সাহেবের খাতা আবার গোড়া থেকে শেষ পর্যন্ত পড়লাম। 6টি প্রশ্নের কাছে এসে আবার চমকালাম। আমার মাথা ঘুরতে লাগলো। ইচ্ছা করল এক্ষুনি ছুটে যাই মিসির আলির কাছে। মিসির আলি সাহেব আজ অনেক সুস্থ। গায়ে চাদর জড়িয়ে বিছানায় বসে আছেন। হাতে শিবরাম চক্রবর্তীর বই, জন্মদিনের উপহার। কিছুক্ষণ পড়ছেন, তারপর গা দুলিয়ে হাসছেন। আবার পড়ছেন, আবার হাসছেন। আশেপাশের রোগীরা ব্যাপারটায় বেশ মজা পাচ্ছে। আগ্রহ এবং কৌতূহল নিয়ে তারা দেখছে এই বিচিত্র মানুষটিকে। আমার দিকে চোখ পড়তেই মিসির আলি বললেন, শিবরামের বাঘের গল্পটা পড়েছেন?
অসাধারণ। সকাল থেকে এখন পর্যন্ত 11 বার গল্পটা পড়লাম। তাই নাকি? আমার কি মনে হয় জানেন, হাসপাতালের রোগীদের জন্য এই জাতীয় বই ওষুধপত্রের সঙ্গে দেওয়া দরকার। প্রাণ খুলে কয়েকবার হাসতে পারলে যে কোনো অসুখ অনেকটা কমে যায় বলে আমার ধারণা। আপনার তাহলে কমে গেছে? জি। আমি বললাম, আপনার খাতাটা কাল রাতে পড়ে শেষ করেছি। আমার মনে হয় যে 6টি প্রশ্ন আপনি তুলেছেন তার উত্তর জানা প্রয়োজন। প্রয়োজন তো বটেই। আমি আপনার সঙ্গে যাব এবং সুধাকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমি জানতাম আপনি এই কথা বলবেন। আমি বললাম, কোনো একটা ভৌতিক গল্প শুনলেই কি আপনি এরকম করেন, সব রহস্য উদ্ধারের জন্য লেগে পড়েন? মিসির আলি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি বললাম, আপনি কি আপনার শোনা মতো ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে পেরেছেন? না, পারিনি। 20% ক্ষেত্রে কিছুই করতে পারিনি। আমার আরেকটা খাতা আছে, ওই খাতার নাম রহস্য খাতা। যেসব সমস্যা আমি সমাধান করতে পারিনি, রহস্য খাতায় সেইগুলো লিখে রেখেছি। আপনাকে একদিন পড়তে দেব। ঠিক আছে, আপনার রহস্য খাতা একদিন পড়ব। কিংবা আপনি যদি চান তাহলে ওইখানকার একটা গল্প আপনাকে শোনাতেও পারি। এইখানে বলবেন? অসুবিধা কি? হাসপাতালে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে চা খেতে খেতে গল্পটা আপনাকে বলতে পারি। আসলে ব্যাপারটা কি জানেন, আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে। একটা গল্প যদি শুরু করি তাহলে ভদ্রতার কারণেই আপনি গল্পটা শেষ না করা পর্যন্ত বসে থাকবেন। এটাই হচ্ছে আমার লাভ। আপনার শরীরের এই অবস্থায় আপনি ক্যান্টিনে যেতে পারবেন? পারবো। আমাকে যতটা কাহিল দেখাচ্ছে ততটা কাহিল কিন্তু না। আসুন যাই। আমরা ক্যান্টিনে বসলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম হাসপাতাল নোংরা হলেও ক্যান্টিনটা বেশ পরিষ্কার। ভিড় আছে, তবে হইচই নেই। 2 ধরনের চা পাওয়া যাচ্ছে, 1 নম্বরি চা এবং 2 নম্বরি চা। 1 নম্বরি চা 1 টাকা করে, 2 নম্বরি 3 টাকা করে। মিসির আলি বললেন, একই চা 2 ধরনের কাপে দেওয়া হয় বলে 2 ধরনের দাম। এবং মজার ব্যাপার কি জানেন, সবাই কিন্তু বেশি দামের চাটা খাচ্ছে। গতকালও চা খেতে এসেছিলাম, একজনকে বলতে শুনলাম 1 নম্বরি চা মুখে দেওয়া যায় না, খানিকটা পানি গরম করে এনে দিয়ে দেয়। আমি বললাম, আপনি কি নিশ্চিত যে 2টো চাই এক? হ্যাঁ নিশ্চিত, প্রমাণ করে দিতে পারি। করব? না, প্রমাণ করতে হবে না, আপনার কথা আমি বিশ্বাস করছি। এখন আপনার গল্পটা বলুন। আপনার কি তাড়া আছে? না, তাড়া নেই, তবু বেশিক্ষণ হাসপাতালে থাকতে আমার ভালো লাগে না। মিসির আলি সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন। রহস্যময় খাতায় এই গল্পের নাম্বার হচ্ছে 21, অর্থাৎ এটা 21 নম্বর গল্প। এর চেয়ে অনেক ভয়ঙ্কর গল্প আমার স্টকে আছে, তবু এটা বলছি কারণ এটা বলতে গেলে একটা ফার্স্ট হ্যান্ড স্টোরি। আমার নিজের জীবনে ঘটেনি, তবে যার জীবনে ঘটেছে সে আমার প্রিয় এক মানুষ। ঘটনার সঙ্গে আমার যোগাযোগও প্রত্যক্ষ। মেয়েটি হচ্ছে আমার দূর সম্পর্কের আত্মীয়, আমার মার মামাতো বোনের মেয়ে, গ্রামের মেয়ে। হস্টেলে থেকে ময়মোহন সিংহ মমিনুন্নেসা কলেজে পড়ত। 2nd ইয়ারে উঠে হঠাৎ করে তার বিয়ে হয়ে যায়। খুব বড় ঘরে বিয়ে হয়। ছেলের অর্থ, বিত্ত এবং প্রতিপত্তির কোনো অভাব নেই। পরিবারটিও এদেশের নামকরা পরিবার। নাম বললেই আপনি চিনবেন, তাই নাম বলছি না। শুধু ধরে নিন যে এই দেশের রাজনীতিতে এই পরিবারটির প্রত্যক্ষ যোগ আছে। আপনি গল্পটা বলুন। বৃত্তবান পরিবারের ব্যাপারে আমার আগ্রহ নেই, আমার নিজেরও নেই, এবং আমার ওই খালার মেয়েটিরও ছিল না। অত্যন্ত ক্ষমতাবান একটি পরিবারে বিয়ে হওয়ার কারণে তার জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেল। কিছুদিন স্বামীর সঙ্গে ইউরোপ আমেরিকা ঘুরল। সেই বছর পরীক্ষা দেওয়া হলো না, এবং পরের বছরও হলো না, কারণ সে তখন কনসিভ করেছে। সমস্যা শুরু হলো তখন, যখন মেয়েটি বিচিত্র সব স্বপ্ন দেখতে লাগলো। প্রতিটি স্বপ্নের মূল বিষয় একটাই। ছোট একটা ছেলে এসে তাকে বলে, মা, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমাকে এরা মেরে ফেলবে। যে রাতে আমার জন্ম হবে সেই রাতেই ওরা আমাকে মারবে। তুমি আমাদের রক্ষা করো।
বুঝতেই পারছেন গর্ভবতী একটা মেয়ের কাছে এই জাতীয় স্বপ্ন কতটা ভয়াবহ। মেয়েটি অস্থির হয়ে পড়ল, খেতে পারে না, ঘুমোতে পারে না এবং প্রায় রোজই এই জাতীয় স্বপ্ন দেখে। আমার সঙ্গে মেয়েটির তখন যোগাযোগ হয়। আমি তাকে নানাভাবে বুঝিয়ে বলি যে এটা কিছু না, গর্ভবতী মেয়েদের অবচেতন মনে একটা মৃত্যু ভয় থেকে যায়, সেই ভয় নানাভাবে প্রকাশ পায়। তোমার বেলায় এইভাবেই প্রকাশ পাচ্ছে। মেয়েটির স্বামী বিষয়টি নিয়ে খুব বিব্রত বোধ করছিল। সে ঠিক করে রেখেছিল যে মেয়েটির মনের শান্তির জন্য ডেলিভারির ব্যাপারটা এ দেশে না হয়ে বিদেশের কোনো হাসপাতালে করা হবে। সেটা সম্ভব হলো না। 8 মাসের শেষে হঠাৎ করে মেয়েটির ব্যথা উঠল। তাড়াহুড়ো করে তাকে নিয়ে যাওয়া হলো ঢাকার নাম করা একটা ক্লিনিকে। নর্মাল ডেলিভারি হলো। রাত 2টোয় মেয়েটি একটা পুত্র সন্তান প্রসব করল। মেজর আলী থামলেন, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, অনেকের সঙ্গে আমিও ক্লিনিকে অপেক্ষা করছিলাম। মেয়েটি আমার একজন রোগী, কাজেই আমার খানিকটা দায়িত্ব আছে। ক্লিনিকের পরিচালক একজন মহিলা ডাক্তার। তিনি আমাকে ডেকে ভেতরে নিয়ে গেলেন এবং বললেন, যে বাচ্চাটির জন্ম হয়েছে তাকে একটু দেখুন। আমি দেখলাম। একটা গামলার ভেতর বাচ্চাটিকে শুইয়ে রাখা হয়েছে। জেলিফিশ আপনি দেখেছেন কিনা জানি না, শিশুটির সমস্ত শরীর জেলিফিশের মতো স্বচ্ছ, থলথলে, গাঢ় নীল রং। শুধু মাথাটা মানুষের, মাথা ভর্তি রেশমি চুল, চোখ বড় বড়, হাত পা কিছু নেই, অক্টোপাসের মতো নল জাতীয় কিছু জিনিস কিলবিল করছে। আমি খুবই সাহসী মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে ভয়ে গা কাঁপতে লাগল। ডাক্তার সাহেব বললেন, এই শিশুটিকে আপনি কি করতে বলেন? আমি বললাম, আমার বলায় কিছু আসে যায় না, বাচ্চার বাবা মা কি বলেন। বাচ্চার মাকে জানানো হয়নি, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাচ্চার বাবা চান না বাচ্চা বেঁচে থাকুক। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, এরকম অ্যাবনর্মাল বাচ্চা এমনিতেই মারা যাবে, আমাদের মারতে হবে না, প্রকৃতি এত বড় ধরনের অ্যাবনর্মালিটি সহ্য করবে না। আমি কিছু বললাম না। বাচ্চাটিকে ফুল স্পিড ফ্যানের নিচে রেখে দেওয়া হলো। প্রচণ্ড শীতের রাত, বাচ্চাটির মাথার উপর ফ্যান ঘুরছে, এতেই তার মরে যাওয়া উচিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভোর 5টায় দেখা গেল বাচ্চা দিব্যি সুস্থ, বড় বড় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, শীষ দেওয়ার মতো শব্দ করছে। ভোর 5:30টায় সবার সম্মতি নিয়ে বাচ্চাটিকে 100 শিশি ইমিডাজোল ইঞ্জেকশন দেওয়া হলো। যে কোনো পূর্ণবয়স্ক লোক এতে মারা যাবে, কিন্তু তার কিছু হলো না, শুধু শীষ দেওয়ার ব্যাপারটা একটু কমে গেল। ভোর 6টায় দেওয়া হলো 50 শিশি এট্রোজিন সলিউশন। বাচ্চাটা মারা গেল 6:20-এ। বাচ্চার মা জানতে পারল না, সে তখন ঘুমে অবচেতন। মিসির আলী গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর? তারপর আবার কি, গল্প শেষ? বাচ্চাটির মার কি হলো? বাচ্চার মা কি হলো তা দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। রহস্য তো এখানে নয়, রহস্য হচ্ছে বাচ্চার মা যে স্বপ্নগুলো দেখছিল সেখানে। সেই রহস্য আমি ভেদ করতে পারিনি। সুধাকান্ত বাবুর রহস্য শেষ পর্যন্ত ভেদ করতে পারবো কিনা তা জানি না। আমার তো মনে হয় রহস্য ভেদ করেছেন। কাগজপত্রে করেছি। কাগজপত্রে রহস্য ভেদ করা এক জিনিস, বাস্তব অন্য জিনিস। যখন সুধাকান্ত বাবুর মুখোমুখি বসবো তখন হয়তো দেখব গুছিয়ে আনা জিনিস সব এলোমেলো হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন ভাই, প্রকৃতির রহস্য পছন্দ করে না, সে নিজে কিন্তু খুব রহস্যময়। কবে যাবেন সুধাকান্ত বাবুর কাছে? হাসপাতাল থেকে ছাড়া পেলেই যাব। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমি বললাম, অবশ্যই। রাত প্রায় 9টা। আমি এবং মেসর আলী সুধাকান্তবাবুর বাড়ির উঠোনে বসে আছি। সুধাকান্তবাবু চুলায় চায়ের পানি চড়িয়েছেন। তিনি আমাদের যথেষ্ট যত্ন করছেন। মেসর আলীকে খুব আগ্রহ নিয়ে বাড়ি ঘুরে ঘুরে দেখালেন, নানা গল্প করলেন। বাড়ি আগের মতোই আছে, তবে কামিনী গাছ দুটোর একটা নেই, মরে গেছে। কুয়ার কাছে সারি বেঁধে কিছু পেয়ারা গাছ লাগানো হয়েছে, যা আগে দেখিনি। সুধাকান্তবাবু বললেন,
চা খেয়ে আপনারা বিশ্রাম করুন, আমি খিচুড়ি চড়িয়ে দিচ্ছি। মিসির আলি অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, খিচুড়ি মন্দ হবে না, তাছাড়া শুনেছি আপনার রান্নার হাত অপূর্ব। আমাদের চা দিয়ে সুধাকান্তবাবু খিচুড়ি চড়িয়ে দিলেন। মিসির আলি বললেন, রান্না করতে করতে আপনি আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা বলুন। এটা শোনার জন্যই এসেছি, আগেও একবার এসেছিলাম, আপনাকে পাইনি। জানি, খবর দিয়ে এলে থাকতাম, আমি বেশিরভাগ সময়ই থাকি। শুরু করুন। সুধাকান্তবাবু গল্প শুরু করলেন। ভৌতিক গল্পের জন্যে চমৎকার একটা পরিবেশ। অন্ধকার উঠোন, আকাশে নক্ষত্রের আলো, উঠোনের উপর দিয়ে একটু পরপর হাওয়া বয়ে যাচ্ছে। একটা তক্ষক ডাকছে। তক্ষকের ডাক বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য ঝিঁঝি পোকা ডেকে উঠছে। ঝিঁঝি পোকা থামতেই তক্ষক ডেকে ওঠে, তক্ষকরা চুপ করতেই ডাকে ঝিঁঝি পোকা। অদ্ভুত কনসার্ট। সুধাকান্তবাবু গল্প বলে চললেন। মিসির আলি মাঝে মাঝে তাঁকে থামাচ্ছেন, গভীর আগ্রহের সাথে বলছেন, এই জায়গাটা দয়া করে আর একবার বলুন, অসাধারণ অংশ, গা শিউরে উঠছে। সুধাকান্তবাবু তাতে বিরক্ত হচ্ছেন না, সম্ভবত মিসির আলির গভীর আগ্রহ তাঁর ভালো লাগছে। যেখানে মেয়েটি সুধাকান্তবাবুর পা কামড়ে ধরে সেই অংশ মিসির আলি 3 বার শুনলেন। শেষবার গভীর আগ্রহে বললেন, আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন মেয়েটি পিছন থেকে আচমকা আপনাকে কামড়ে ধরল। জি। হাত দিয়ে ধরল না কেন? আঁচড় দিল না, শুধু কামড়ে ধরল? জি। দেখি কামড়ের দাগটা। তিনি কামড়ের দাগ দেখালেন। মিসির আলি পায়ের দাগ পরীক্ষা করলেন, জড়ানো গলায় বললেন, কি অদ্ভুত গল্প, তারপর কি হলো? সুধাকান্তবাবু গল্পে ফিরে গেলেন। একসময় গল্প শেষ হলো। সুধাকান্তবাবু বললেন, খিচুড়ি নেমে গেছে, আপনাদের কি এখন দিয়ে দেবো? রাত মন্দ হয়নি কিন্তু। মিসির আলি বললেন, জি খেয়ে নেব, আপনাকে 2-1 কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জিজ্ঞেস করুন। মেয়েটি শুধু কামড়ে ধরল, হাত দিয়ে আপনাকে ধরল না কেন? আমি কি করে বলবো বলুন, আমার পক্ষে তো জানা সম্ভব না। আমার কিন্তু মনে হচ্ছে আপনি জানেন। সুধাকান্তবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, আপনার গল্পের সবচেয়ে দুর্বল অংশ হচ্ছে মেয়েটির কামড়ে ধরা। মেয়েটি কিন্তু পেছন থেকে আপনাকে কামড়ে ধরেনি, পায়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে কামড়ে ধরেছে সামনে থেকে। আপনার দাগ ভালো মতো পরীক্ষা করলেই তা বোঝা যায়। আপনাকে আক্রমণ করবার জন্য মেয়েটি তার হাত ব্যবহার করেনি, কারণ একটাই, সম্ভবত তার হাত পেছন থেকে বাঁধা ছিল, তাই নয় কি? সুধাকান্তবাবুর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো, একটা কথাও বললেন না। মিসির আলি বললেন, আপনার গল্পে একটা কুকুর আছে, পাগলা কুকুর, হাইড্রোফোবিয়ার কুকুর, কিছুই খায় না, অসহ্য যন্ত্রণায় মৃত্যুর জন্য অপেক্ষা করে, অথচ এই কুকুরটা আস্ত একটা মেয়েকে খেয়ে ফেলল। 5টা সুস্থ কুকুরের পক্ষেও যা সম্ভব নয়। আপনি অসাধারণ একটা ভূতের গল্প তৈরি করেছেন, কিন্তু গল্পে অনেক ফাঁক রয়ে গেছে, তাই না? সুধাকান্তবাবু বিড়বিড় করে কি যেন বললেন। আমি কাঠ হয়ে বসে রইলাম। কি শুনছি এসব? মিসির আলি লোকটা এসব কি বলছে? মিসির আলি বললেন, ব্যাপারটা কি হয়েছিল আমি বলি। আপনি চিরকুমার একজন মানুষ, আপনার মনে আছে অবদমিত কামনা বাসনা। মহাপুরুষরাও কামনা বাসনার ঊর্ধ্বে নন। কিভাবে যেন আপনি অল্প বয়সী একজন কিশোরীকে আপনার ঘরে নিয়ে এলেন। এই মেয়েটি কিভাবে এলো বুঝতে পারছি না, বাড়ি থেকে পালিয়ে আসতে পারে বা অন্য কিছুও হতে পারে, এই অংশটা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, মেয়েটিকে আপনার ঘরে নিয়েই আপনি তার হাত বেঁধে ফেললেন। মেয়েটির চিৎকার কান্নাকাটি আশেপাশের কেউ শুনল না, কারণ আশেপাশে শোনার মতো কেউ নেই। মেয়েটি নিজেকে রক্ষা করবার জন্য আপনাকে কামড়ে ধরল। এই একটা অস্ত্রই তার কাছে ছিল। অবশ্যই মেয়েটি নিজেকে রক্ষা করতে পারল না, শেষ পর্যন্ত মারা গেল। আপনি তার মৃতদেহ ঘরেই ফেলে রাখলেন, দরজা জানলা খুলে রাখলেন, যাতে শিয়াল কুকুর শবদেহটা খেয়ে ফেলতে পারে।
একদিনে তো একটা মানুষ শেয়াল কুকুরে খেয়ে ফেলতে পারে না, হয়তো 2 দিন বা 3 দিন লাগলো। এই সময়টা আপনি নষ্ট করলেন না, ঠান্ডা মাথায় ভাবলেন, ভেবে ভেবে অসাধারণ একটা গল্প তৈরি করলেন। এই গল্পের সূত্র আছে, কুকুর আছে, অশরীরী আত্মারাও আছে। কি সুধাকান্তবাবু, আমি ঠিক বলিনি? দিন, এখন খাবার দিয়ে দিন, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নেব। আমি অবাক হয়ে দেখলাম সত্যি সত্যি মিসির আলি খেতে বসেছেন। সুধাকান্তবাবু তাকে থালা এগিয়ে দিচ্ছেন। মিসির আলি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খাবেন না? আমি বললাম, না, আমার খিদে নেই। মিসির আলি খেতে খেতে বললেন, সুধাকান্তবাবু, আপনার বিরুদ্ধে কেস দাঁড় করাবার মতো কোনো কিছুই আমার হাতে নেই। যেসব কথা আপনাকে বলেছি সেসব কথা কোর্টে টেকাতে পারবো না, আমি সেই চেষ্টাও করব না। কাজেই আপনার ভয়ের কিছু নেই। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি থানায় গিয়ে অপরাধ স্বীকার করবেন। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? সুধাকান্তবাবু গম্ভীর গলায় বললেন, বিন্তি। ওর নাম বিন্তি। ও আচ্ছা, বিন্তি। মিসির আলি খুব আগ্রহ করে খাচ্ছেন। আমি দূর থেকে তাকে দেখছি, সুধাকান্তবাবুও দেখছেন। তার চোখে পলক পড়ছে না, সেই পলকহীন চোখে গভীর বিস্ময়। মিসির আলি বললেন, খিচুড়ি তো ভাই অপূর্ব হয়েছে, আমাকে রেসিপিটা দেবেন তো। আমিও আপনার মতো একা একা থাকি, মাঝে মাঝে খিচুড়ি রান্না করব। বলেই মিসির আলি বিচিত্র ভঙ্গিতে হাসলেন। আমি এর আগে এত অদ্ভুতভাবে কাউকে হাসতে শুনিনি। গায়ে কাঁটা দিয়ে উঠল। পরিশিষ্ট। আমার অধিকাংশ গল্পের শেষ থাকে না বলে পাঠক পাঠিকারা আপত্তি তোলেন। এই গল্পের আছে, সুধাকান্তবাবু তার অপরাধ স্বীকার করে থানায় ধরা দিয়েছিলেন। বিচার শুরু হওয়ার আগেই থানা হাজতে তার মৃত্যু হয়। শেষ হলো আজকের গল্প। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।